বরং দেখেন জুলাই মাসে কথাটা চিন্তা করেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নাকি সরকার গ্রহণ করছে তিনি কি বললেন আমি ছাত্রদের কথায় রাজি হয়েছি। তার মানে এটা কিন্তু বিশাল একটা উচ্চারণ, কিন্তু এখানে বিএনপি নাই, জামাত নাই, কেউ নাই, ছাত্রদের কথায়। এবং সবাই কিন্তু আমরা তাকায় থাকছি ছাত্রদের দিকে, তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে, আমরা মুগ্ধভাবে দেখতেছি তাদের এই পরিশ্রমটা, তাই না? পরের 1 মাস 2 মাসের কথাটা চিন্তা করেন, এবং তারপরে ওই যখন একটা বন্যা হলো নোয়াখালী বা সিলেট অঞ্চলে ফেনীতে, তখন টিএসসিতে তারা বলতে বাধ্য হলো যে আমাদের আর আপনারা কিছু দিয়েন না, সহযোগিতা দিয়েন না, কারণ এটা বহন করার মতন যানবাহন নেই আমাদের। মানে মানে একটা বস্তির তার কানে নাকের নলক, কানের দুল দিছে রিক্সাওয়ালা, সারাদিন পরিশ্রমের টাকাটা সেখানে দিচ্ছে টিএসসিতে। এটা তো আমাদের চোখের সামনে দেখা, তাই না? এই আবেগ অনুভূতিটা কি এখন আছে? মানে তাদেরকে ওই পরিমাণ আস্থা ছিল, তারা ঘুরে দাঁড়াতে পারতো। কিন্তু এই দলটা করার যে কে বুদ্ধি দিল আমি জানি না। এই দল করতে যে এটা কি আসলে কোনো কনস্পিরেসি আপনার কাছে কি মনে হয়? আমি জানি না, এটা হয়তো ঐতিহাসিক একটা ভুল হইতে পারে, বা তাদেরকে গাইড করার মতন হয়তো কেউ ভালো বুদ্ধি পরামর্শ দেয়নি, না তাদেরকে মিসগাইডটাই বেশি করা হয়েছে। যাই হোক, আমি এটাকে চক্রান্ত ষড়যন্ত্র বলবো না, এটা আমাদের দুর্ভাগ্য জাতির। আজকে যদি তারা ওই চাপের মধ্যে রাখতো, তাহলে বাংলাদেশের এই যে এখন এক ধরনের উগ্রতা, ধর্মীয় উগ্রতা, উগ্রবাদ, তার বিপরীতে হচ্ছে গণতন্ত্রের যে লড়াইটা, যেটার আমরা দেখছি, আপনি আর কয়েকদিনের মধ্যে নির্বাচনী প্রচারণায় দেখবেন যে সেই বিভাজনটা। আমি তো এখন জনসভাটা খেয়াল করি, জামাত ইসলামীর নেতৃত্বে জনসভার তার মেকআপ গেট আপ একটা, তার বক্তব্য একটা, আর বিএনপির যখন জনসভা হচ্ছে, যা এখনও অবশ্য পূর্ণমাত্রায় শুরু করেনি, আমি দেখতেছি যে সেখানে একটা আলাদা। এবং আজকে তারেক রহমান খুব স্পষ্ট করে দিল, তাহলে এই লড়াইটা কিন্তু আবার নতুন রূপে চলে আসলো। কিন্তু সেখানে ছাত্ররা কোথায়? ছাত্ররা বরং একটা সাংঘাতিক রকম ভূমিকা রাখতে পারতো। ভূমিকা রাখলে আজকে আমরা সংকটের মধ্যে পড়তাম না। এই এনসিপি বলেন, ছাত্রদের নেতৃত্ব বলেন, পুরোপুরি অপ্রাসঙ্গিক হওয়াতে আবার সেই পুরনো রাজনীতির গণতন্ত্র এবং উগ্রবাদের মাঝামাঝি একটা বাফার জোন দরকার ছিল আমাদের। আমরা এখন সেই বাফার জোনটি নেই। এবং আমরা এখন গণতন্ত্র শুধু হুমকির মুখে না, আমি বলি যে আঞ্চলিক নিরাপত্তা পর্যন্ত হুমকির মুখে পড়ে গেছে এখন। কারণ ওই উগ্র গোষ্ঠী এখন তারা এমন সব আওয়াজ দিচ্ছে যে কালকেই ভারতের সাথে যুদ্ধ করো। বিএনপি কোনো জনসভায় আপনি দেখেন ভারত বিরোধী কোনো বক্তব্য রাখতে? প্রতিবেশী তো বদলানো যাবেও না, ফাইনালি বদলানো যাবে না। আপনি অবশ্যই, আমরা কি চাই? আমরা দাসত্ব চাই না, আমরা ন্যায্য অধিকার চাই, আমরা যুদ্ধ চাই না, একেবারে নেক টু নেক। হ্যাঁ, কিন্তু এখন এই যে উস্কানিমূলক যে কর্মকাণ্ডগুলো চলতেছে, এটা যদি এই শক্তি যদি সামনে চলে আসে, তাহলে আপনি বোঝেন, তাহলে আমরা একসঙ্গে কী হলো, আমাদের গণতন্ত্র হুমকির মধ্যে পড়লো, আমাদের নিরাপত্তা, দেশের নিরাপত্তাটা পর্যন্ত হুমকির। তারা যদি সরকার গঠন নাও করে, তারা তো পার্লামেন্টে মেইন অপোজিশন হচ্ছে। সেটাই, এটাও তো আমাদের জন্য একটা বড় যে আমরা আগে ধরেন গণতান্ত্রিক শক্তি কী ছিল, একটা ক্ষমতায় ছিল আর একটা ক্ষমতার বাইরে ছিল, মানে রাজপথে ছিল বা পার্লামেন্টে থাকলেও বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি ছিল। এখন কি অবস্থা? এখন তো একটা ভিন্ন একটা চেহারা আমরা দেখতেছি। তো এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? এটা মোকাবেলা করতে গেলে যেই পরিমাণ একটা মানে হবে, ম্যাসাকার হবে, বা জনগণের মধ্যে যে ধরনের একটা কি বলে বিভ্রান্তি বলেন, অসন্তোষ বলেন, এক ধরনের সহিংস পরিস্থিতি, যেটা আমরা মব কালচারে দেখতেছি, ধর্মের নামে উগ্রতার যেই বহিঃপ্রকাশ, যে কবর থেকে মাটির নিচ থেকে লাশ উঠায় নিয়ে এসে পোড়ানোর মতন ভয়াবহতা, আপনি এটাকে কি বলবেন? মানে পার্লামেন্ট থেকে রাস্তায় বা সোসাইটিতে বিশৃঙ্খলা তৈরি হবে এবং আরেকটা দিকে ধাবিত হবে, যার ফলে দেখেন আমাদের গণতন্ত্র, আমাদের উন্নয়ন কিন্তু পশ্চিমা অনেক স্বার্থের সাথে সংযুক্ত। তখন পশ্চিমা বলেন, পাশের ভারত বলেন, আমরা তো একটা বন্ধুহীন অবস্থার মধ্যে পড়ে যাব যদি আমরা এই ক্রমাগতভাবে এই উগ্রতা দেখাতে থাকি। সুতরাং এইটা আমরা এই মনে করি যে একটা বিপদের দিকেই কিন্তু আমরা আছি। এই জন্যই বলছি যে বিএনপির জন্য কিন্তু সামনে অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তারা কোন কোন শক্তিকে নিয়ে মোকাবেলা করবে, এটা এখন দেখার বিষয়। জি, কামাল ভাই। না, প্রথম কথা হচ্ছে যে আমরা কেন আশা করলাম যে
অভ্যুত্থানের পরে একটা বিশাল কিছু হয়ে যাবে, এইসব প্রশ্নের উত্তর তো অনেক আগে দেওয়া আছে। এইসব প্রশ্ন অনেক আগে। 5টা দেশের বিপ্লবের নেতৃত্ব দান করে সাইমন বলিভার বলে গেছে অনেক আগে, রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন। বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। একটা এক্সট্রাঅর্ডিনারি, একটা দূরদর্শী নেতৃত্ব ছাড়া বিপ্লবের পরে বিপ্লবে অংশগ্রহণকারীদের মানে পথভ্রষ্ট হওয়া থেকে বিরত করা খুবই কঠিন কাজ। সেটাই হয়েছে। সেটাই হয়েছে। সেই ধরনের নেতা আমরা পাই নাই যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলবে, এই না খাওয়া যে খেয়ে ফেলতে না পারে, এই জন্য যে নেতৃত্ব দরকার ছিল সেটা পাই নাই। ডক্টর ইউনূস ইজ নট দ্যাট কাইন্ড অফ লিডার। ঠিক আছে, এই জন্য ডক্টর ইউনূস তো লিডার, আমি বলছি নিজেকে ডিক্লেয়ার দেখেন খুব বাজে অবস্থায় চলে গেছে কিন্তু দেশ। এখন কি দাঁড়াচ্ছে জানেন? আমি তো ফেসবুক খুলে দেখি, এখন হচ্ছে স্লোগান হচ্ছে মরো মারো ফাটো ফাটাও আগাও, এই হচ্ছে স্লোগান। মানে আমি এটাকে মানে সামারাইজ করলাম আর কি। বক্তৃতা হচ্ছে যে কোরআনে আছে আগে মারো তারপরে মরো, এই ধরনের বক্তৃতা হচ্ছে। এগুলি ফেসবুক খোলাই যায় না আজকাল। দেখেন এই যে এখন যে অবস্থাটা না, এই অবস্থাটা বিএনপি নেতৃত্ব বুঝতেই পারে নাই, মানে কি অযোগ্য নেতৃত্ব, তারা বুঝতেই পারে নাই যে তাদের আওয়ামী লীগের চাইতে বড় শত্রু গোকুলে বাড়ছে। হ্যাঁ, তারা আওয়ামী লীগকে টার্গেট করে আছে। তারা বুঝতে পেরেছে। আজকে তো তারেক রহমানের বক্তব্য এটা পরিষ্কার। হিজ টু লেট। তারা 2001 সালে দুজন জামাতের লোককে মন্ত্রী করে নাই। তারপর 5ই আগস্টের পর আমরা কি দেখছি? একটা কি বলে যে ওটা কি বলে অ্যারেঞ্জমেন্টের গেম খেলেনি তারা। ইট ইজ টু লেট। এখন যেহেতু জামাত মানে মরিয়া হয়ে উঠছে, মানে কি বলে যে ক্ষমতায় যাওয়ার জন্য, এখন মানে ওনার যেহেতু প্রধানমন্ত্রিত্বের ব্যাপারটা কোয়েশ্চেনেবল হয়ে দাঁড়াচ্ছে, এখন উনি মুখ খুলছেন। এই মুখ তো উনি খুলবেন মানে অগাস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে উনি মুখ খুলবেন। ওয়াই সো লেট? দেখেন আমি একটা কথা বলি, এইটা আপনারা কীভাবে না জানেন, এটা আমার পার্সোনাল ইয়া। এই দেশকে যদি ভালো করতে হয়, এখনকার যে নেতৃত্বগুলো আছে বিভিন্ন জায়গায়, এই নেতৃত্বের অন্তত 50%কে রিটায়ার করতে হবে, মানে বাদ দিতে হবে রাজনীতি। এই নেতৃত্ব দিয়ে কিছু হবে না। মানে এটা কি পুরনো নেতৃত্ব না সামগ্রিক? বলছি যে নেতৃত্ব প্রিভেইল করতেছে এখন, এদের অধিকাংশকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে দেশকে। কি মানে কোন কারণে সরে দাঁড়াবে বলতেছি আমি, সরে দাঁড়াবে, ফেল করতেছে সবাই। কেউ তো জাতিকে তো লিড করতে পারতেছে না কেউ। হ্যাঁ, দেখেন স্বাধীনতার আগে বঙ্গবন্ধু আমাদের লিড করছে, তাই না? তারপরে স্বাধীনতার পরে ওরা কিছু ব্যর্থতা আছে, সে তো আছে। জিয়াউর রহমানও তো লিড করছে, তাই না? সবাই তো লিড করছে। এখন তো কেউ লিড করতে পারতেছে না। হ্যাঁ, আমি একটা কথা বলি, এই ফ্রান্সের প্রেসিডেন্ট ডগেলের একটা বিখ্যাত কথা আছে, অল দি গ্রেভিয়ার্ডস আর ফুল অফ ইন্ডিসপেন্সিবল পারসনস। কবরস্থানগুলি অপরিহার্য লোকদের দ্বারা ভর্তি হয়ে আছে।